আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আবার আপনাদের মাঝে জিনের আতঙ্কর পার্ট 2 নিয়ে হাজির হচ্ছি। গল্পটা লিখেছেন সোনালী আক্তার চাঁদনী। আর দেরি না করে আমরা গল্প শুরু করব। আর গল্পের মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে পরবর্তী গল্প আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। চলুন আমরা মূল ঘটনা শুরু করি। বিয়ে ভেঙে যাওয়ার পর থেকে আমি ভীষণ ভেঙে পড়ি, কারণ তখন থেকে ঘটে চলা আমার সাথে নানান রকম অদ্ভুত সব ঘটনা। প্রায় মাঝরাতে ঘুম ভেঙে যেত আমার, আর ঘুম ভাঙতেই দেখতাম পুরো রুম জুড়ে কালো ধোঁয়ায় ছড়াছড়ি। যদিও সেই ধোঁয়াগুলো কিছুক্ষণ সময়ের জন্য থাকতো, তারপর বিকট শব্দে হাসতে হাসতে হাওয়ায় মিলিয়ে যেত। এইভাবে বেশ কিছুদিন ভয় পাওয়ার পর আমি সিদ্ধান্ত নিই আমি আর একা রুমে ঘুমাবো না, বাবার সাথে গিয়ে ঘুমাবো। যেই দিন আমি প্রথম বাবার রুমে গিয়ে বাবার সাথে ঘুমাই, সেই দিন ঘুমানোর পর স্বপ্নে দেখি বিশাল এক কালো কুচকুচে রঙের সাপ রাগে ফোঁস-ফোঁস শব্দ করে আমাকে অন্য রুমে যেতে বলছে। যদি আমি বাবার সাথে থাকি তাহলে বাবার নাক মুখ দিয়ে রক্ত উঠে বাবা মারা যাবে। এই জিনটার বাবাকে মেরে ফেলবে বলে। ভয়ে আমি চিৎকার করে উঠি। বাবা আমার চিৎকার শুনে ঘুম থেকে জেগে যায়, আমার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে। আমি বাবাকে কিছু বলতে পারলাম না, ভেবে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলি ভয়ঙ্কর স্বপ্ন দেখে ভয় পেয়েছি। কথাটা বলেই বাবা থেকে বিদায় নিয়ে নিজের রুমে এসে শুয়ে পড়ি। যদিও বাবা সেদিন আমাকে অন্য রুমে আসতে দিতে চাইছিল না, কিন্তু আমি নিজের থেকেই জোর করে নিজের রুমে এসে শুয়ে পড়ি। নিজের রুমে আসার একটু পরে প্রতিদিনের মতো চারিদিক থেকে কালো ধোঁয়ায় ছেয়ে যায় রুমটা। আমি চিৎকার করতে চেয়েও চিৎকার করতে পারিনি, জিনটা বাবার ক্ষতি করবে ভেবে। সেই দিন প্রথম সে কালো ধোঁয়ার কুণ্ডি পাখি একটি বিশাল আকার ভয়ঙ্কর রূপ নেয়। জিনিসটাকে দেখতে মানুষের মতো হলেও মাথা লম্বা দুটো শিং এবং পিছনে কাঁটাযুক্ত বড় একটি লেজ ছিল। কি ভয়ঙ্কর তার চেহারা! পুরো মুখ ভর্তি চিকন চিকন দাঁত দিয়ে ওনাকে দেখে এতটা ভয় পেয়েছিলাম যে নিজে ধরে রাখতে পারেনি, সাথে সাথে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়। সকালে জ্ঞান ফেরার পর নিজেকে বিছানায় আবিষ্কার করি। চারিদিকে তাকিয়ে দেখি এখনও বাইরে অন্ধকার আছে। ভোর হয়ে আসলো বলে রাতের ঘটনা ভেবে ভীষণ ভয় পেয়ে যায়। দ্রুত রুমের চারপাশে তাকিয়ে দেখি সব কিছুই স্বাভাবিক। একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিছানায় ছেড়ে উঠে ওয়াশরুমে চলে যায়। অজু করে এসে ফজর নামাজ পড়ে নিয়েই সকালে বাসার কাজ শেষ করে কলেজের জন্য বেরিয়ে পড়ি। মাঝপথে খেয়াল করি একটা কালো রঙের বেশ বড় বিড়াল আমার পিছু পিছু হাঁটছে। আমার আর বুঝতে বাকি রয় না যে এটা সেই জিন। ব্যাপারটা খেয়াল আসতেই যেন ভয়ে আতঙ্কে শরীর কেঁপে ওঠে আমার। আশেপাশে প্রচুর মানুষ থাকা সত্ত্বেও আমি কাউকে বলতে পারছি না বিড়ালটার কথা। আর আশ্চর্যজনকভাবে যা বুঝতে পারি, আমি ছাড়া বিড়ালটাকে অন্য কেউ দেখতে পাচ্ছে না। ভয়ে ভয়ে কলেজে পৌঁছে যায়। বিড়ালটা হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে যায় যেন, আর কোথাও দেখতে পাই না। কলেজে পৌঁছানোর পর শুরু হয় অন্যরকম এক জ্বালাতন। যেই দিকে তাকাই জিনকে ছায়ারূপে দেখতে পাই, এমনকি কলেজের ওয়াশরুমেও। আমি আর কিছুতেই কলেজে পড়াশোনায় মনোযোগ দিতে পারছিলাম না, বান্ধবীর সাথেও কথা বলার মনোযোগ দিতে পারছিলাম না। সবাই আমাকে জিজ্ঞাসা করে আমি এমন আমতা আমতা করছি কেন, কিন্তু কাউকে কোনো কিছুই বলতে পারি না, কারণ কাউকে বললে জিন তাকে মেরে ফেলবে। এইভাবে বেশ বিরক্ত হয়ে যায় আমি। না বলেও থাকতে পারছিলাম না, কারণ বান্ধবীরা ভীষণভাবে জোর করতে শুরু করে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। শেষে সিদ্ধান্ত নিই কলেজে আর পড়ব না। তাই বাবাকে বলে কলেজ থেকে নিজের নাম কাটিয়ে নিই। বাবা অনেকবার জিজ্ঞাসা করেছিল কেন পড়াশোনা করতে চাইছি না। আমি বাবাকে একটা কথাই বলি, আমার আর পড়াশোনা করতে ইচ্ছা করে না বাবা, প্লিজ আমার আর জোর করো না। সেই দিনের পর বাবাও আমার আর জোর করেনি, কিন্তু তার বিনিময় বাবা আমার বিয়ে ঠিক করার জন্য উঠে পড়ে লাগে। এমনকি কয়েক মাসের মধ্যে একটি ছেলেকেও পছন্দ করে ফেলে, আমাকে বিয়ে দিবে বলে সব প্রস্তুতি নিয়ে নেয় বাবা। আমি শত চেষ্টা করেও সেই বিয়েতে আটকাতে পারিনি, যদিও বাবার মুখের উপর না করার মতো সাহস ছিল না আমার।
প্রথমবারের মতোল সেই বিয়েটাও পুরোপুরি পাকাপোক্ত হয়ে যায়। 1 সপ্তাহ পরেই আমার বিয়ে কনফার্ম। সবাইকে দাওয়াত দেওয়ার জন্য কার্ড ছাপানো হয়ে যায়। সেই দিন রাতে জিনটা আবার আমার কাছে আসে নিজের ভয়ঙ্কর রূপ নিয়ে। প্রথম দিনের মতোল সেই দিনও আমি সেন্স হয়ে যাই, তবে ভয়টা এক চুলো কমেনি। জিনটা হোকার ছেড়ে বলে আমার বিয়ে না করতে, কারণ আমি যদি বিয়েটা করি তাহলে সেই ওই ছেলেকে মেরে ফেলবে। আমি জিনকে ভয়ে ভয়ে বলি আমি বাবার কথার উপর না করতে পারবো না। সাথে সাথে জিন কোনো উত্তর না দিয়ে অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকালবেলায় খবর পাই আমার সাথে যার বিয়ে ঠিক হয়েছিল সেই ছেলেটা গলায় দড়ি দিয়ে মারা গেছে। যদিও এর কারণ কারো অজানা। বাবা দ্বিতীয়বারের মতো আবারও ভেঙে পড়ে। গতবারের চেয়ে এবার যেন অপমানটা একটু বেশিই লাগে। সে কিছুতেই বুঝে উঠতে পারছে না কেন বারবার আমার সাথে এমন হচ্ছে। আমিও কাউকে কোনো কিছু বলতে পারছিলাম না। তারপর থেকে অনেক বিয়ে এসেছে আমার, কিন্তু প্রত্যেকবারই আমি বিয়েতে কোনো না কোনো কারণ দেখিয়ে মানা করে দিয়েছি। কোনো বিয়েতেই রাজি হইনি, কারণ আমি চাই না আমার জন্য অকালে এতগুলো প্রাণ ঝরে যাক। আমি যে বিয়েতে রাজি হব সেই লোকও ওই জিনের হাতে মারা যাবে। এইটুকু বলে থামলো তানিশা। ওকে থামতে দেখে ইদ্রিস কিছুটা গভীর গলায় জিজ্ঞাসা করলো, আচ্ছা জিনটা তোমার বিয়ে আটকে রেখেছিল বুঝলাম, কিন্তু তার কারণটা কি? এটা তো বুঝলাম না। জিন কি তোমার বিয়ে করতে চাইছিল? ইদ্রিসের কথায় একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো তানিশা। মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে অন্য হাতের সাথে পেঁচিয়ে পেঁচিয়ে বলতে লাগলো, বিয়ে করতে চাইছিল কিনা জানি না, তবে জিন আমার সাথে খুব খারাপ কিছু করতে চাইছিল, যেটা কোনো একটা বাধার কারণে সে শত চেষ্টা করেও পারেনি। যদিও সে খুব সহজে আমার কাছে আসার সাহস পায়নি কখনো, কিন্তু সেই দিন ছিল আমার পিরিয়ডের প্রথম দিন। সেই সময়টাতে প্রত্যেকটি নারীর শরীর নাপাক থাকে। দিনটা হয়তো সেই সময়টাকেই বেছে নিয়েছিল। সেই দিন সন্ধ্যার পর থেকেই আমি রুমের মাঝে শুয়েছিলাম। প্রচুর পেট ব্যথা এবং মাথায় ব্যথার কারণে বিছানা ছেড়ে উঠতে পারছিলাম না। পেটের ব্যথায় ছটফট করতে করতে একসময় ঘুমিয়ে যায়। মাঝরাতের দিকে হঠাৎ ঘাড়ের উপর কারো গরম নিঃশ্বাস অনুভব করে ঘুম ভেঙে যায়। দ্রুত পেছনে ফিরে তাকিয়ে দেখি সেই ভয়ঙ্কর বিড়ালটা লোভটি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ভয়ে বিছানার উপর থেকে নিচে পড়ে যায়। পেটের ব্যথা তখন কিছুই মনে হচ্ছিল না। অতিরিক্ত ভয়ের কারণে আমাকে নিচে পড়ে যেতে দেখে বিড়ালটার মাঝে কোনো রকম ভাবনা চিন্তা দেখা যায় না। সে এটা বিড়াল থেকে ধীরে ধীরে সেই ভয়ঙ্কর অবয়ব রূপ নেয়, এগিয়ে আসতে থাকে আমার কাছে। আমি দেওয়ালের সাথে আটকে গিয়ে চিৎকার করতে থাকি, কিন্তু আমার গলা দিয়ে কোনো রকম শব্দ বের হয় না। রুমের মাঝে লাইট জ্বালানো থাকায় সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। অভয়টা একদম আমার কাছে চলে আসে। তার নিঃশ্বাস এসে পড়ে আমার গায়ে। তার শরীর থেকে একটা বিশ্রী ভোটকা গন্ধ বের হচ্ছিল, যার কারণে প্রচুর বমি চলে আসছিল, কিন্তু ভয়ের কারণে সেটাও হচ্ছিল না। ভয়ে চোখ বন্ধ করে নিয়ে আমি একটু পর অনুভব করি ওটা আমার সারা শরীর খুব বিশ্রীভাবে শুকছে। কি বিশ্রী এক অনুভূতি সৃষ্টি হয় আমার মাঝে, যেন সেই মুহূর্তে হার্ট অ্যাটাক করে মারা যাওয়া অবস্থা হয়। ঘেন্নায় শরীর গলিয়ে ওঠে, কিন্তু হঠাৎ করে একটি শীতল স্রোত বাতাস আমার শরীর স্পর্শ করে যায়। সাথে সাথে একটি বিকট গর্জন ভেসে আসে কানে। দ্রুত চোখ মেলে তাকাই আমি। ঘরের মধ্যে সব কিছুই স্বাভাবিক। এই অবয়টাও আমার সামনে নেই। হঠাৎ কী হলো কিছুই বুঝতে পারছি না, তবে এটুকু বুঝতে পারি সেই অবয়টা আমার সাথে খুব খারাপ কিছু করার জন্য এসেছিল। আল্লাহ হয়তো আমায় বাঁচিয়েছিলেন সেই দিন। সেই দিন থেকে বিয়ে ঠিক হয়ে যাওয়া পর্যন্ত ওই জিনটাকে আমি কোথাও দেখতে পাইনি, এমনকি বিড়াল রূপেও না। তবে সে আমার স্বপ্ন আসতো, আমার ধমকাতো, বাজেভাবে স্পর্শ করার চেষ্টা করত, তবে কিছুতে সেটা পেরে উঠতো না। তারপর অনেকগুলো বিয়ে ভেঙে দিয়ে আমি শেষমেশ আপনার সাথে বাবা আমার বিয়ের কথা বলে। আপনার কথা শুনে প্রথমে আমি ভীষণ খুশি হয়ে যাই, কারণ আমি আপনাকে পছন্দ করতাম, বলতে গেলে ভালোবাসতাম। কিন্তু যখনই মনে পড়ে জিন আপনাকে মেরে ফেলবে, তখনই নিজেকে পিছিয়ে নিই। বাবাকে বলে দিই আমি আপনাকে বিয়ে করতে পারবো না, এমনকি আপনাকেও না করি। কিন্তু সেই আপনি আমাকে বিয়ে করে নিয়ে আসলেন। কথাগুলো এক নাগারে বলে ইদ্রিসের দিকে ফিরে তাকাই তানিশা। দেখে সে গালে হাত দিয়ে এক নজরে ওর দিকে তাকিয়ে থেকে
মনোযোগ দিয়ে কথাগুলো শুনছে। এবার ইদ্রিস একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। তানিয়ার সামনে এসে দাঁড়িয়ে ব্যায়াম করার মতল করে লাফালাফি ও বুক ডাউন দিয়ে উঠে দাঁড়িয়ে মাশাল দেখে বলে, দেখো তো আমি ঠিক আছি কি না, আমার কি কোনো দিক দিয়ে কোনো ক্ষতি হয়েছে? ওর এমন প্রশ্নে ভ্যাবাচাকা খেয়ে যায় তানিশা। ভোরকুসকে জিজ্ঞাসা করে, এটা আবার কেমন প্রশ্ন ইদ্রিস? আপনি তো একদম ফিট ও সুস্থ সাবল আছেন, সেটা আবার বলতে হবে? এক্স্যাক্টলি ডিয়ার ওয়াইফ, আমি তোমাকে এটাই বোঝাতে চাচ্ছি, তোমার ভাষ্য মতে যে তোমার সাথে যার বিয়ে ঠিক হবে তাকে মেরে ফেলবে, এমনকি দুজনকেও মেরেও ফেলেছে, তাই তো? তাহলে আমি তো তোমার সাথে শুধু বিয়েই ঠিক করিনি, তোমাকে বিয়ে করে নিয়েও এসেছি, এমনকি বাসর ঘরেও ঢুকেছি। তবুও আমি একদম ফিট ও সুস্থ স্বাভাবিক আছি। কই, জিন তো আমার কোনো ক্ষতি করলো না, এমনকি তার ছায়া এখন পর্যন্ত আমি দেখতে পেলাম না। তাহলে তোমার কথা আমি কিভাবে বিশ্বাস করি বলো তো তানিশা? আমার মনে হয় তোমার এইসব মনের ভুল, তোমার হ্যালোসিনেশন হয়েছে এতদিন। কথাগুলো বলেই তানিশার দিকে নীরব দৃষ্টি ফেলল ইদ্রিস। তার এমন হেয়ারলিপানার কথায় ভীষণ রকম বিরক্তি পড়ে গেল তানিশা। প্রচুর রাগ হতে লাগলো তার। এতদিন পর নিজের মনের কথাগুলো একজনকে খুলে বলছে, অথচ সে যদি বিশ্বাস না করে তাহলে কতটা বিরক্ত লাগতে পারে সেটা বেশ ভালোভাবে বুঝতে পারছে তানিশা। সে উঠে দাঁড়িয়ে রাগী গলায় বলল, আপনার কি মনে হয় আমি পাগল? কোনো পাগল গারদ থেকে পালিয়ে এসে আপনার সাথে বিয়ে হয়েছে আমার? কোন দিক থেকে আমি পাগল মনে হচ্ছে আপনার যে এতগুলো ঘটনা আমার হ্যালোসিনেশন বলে চালিয়ে দিচ্ছেন? আমি বলিনি তানিশা যে তুমি পাগল নও, সেটা আমি জানি। তবে একটা কথার উত্তর দাও, যদি শুধু বিয়ে ঠিক করার কারণেই দুজন মরে যায় থাকে তাহলে আমি কিভাবে সুস্থ আছি? আমি তো তোমাকে বিয়ে করে ফেলেছি, এটার কোনো জবাব আছে তোমার কাছে? আর তাছাড়া তুমি যাদের জিনের হাতে মৃত্যু বলছো তারা কেউ জিনের হাতে মারা যায়নি, তারা কিভাবে মারা গেছে আমি জানি। ইদ্রিসের কথা শুনে বিব্রত তাকালো তানিশা। অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কী করে মারা গেছে তারা? আর আপনি কিভাবে জানলেন? ওর কথার উত্তরে মৃদু হাসল ইদ্রিস। আলতো করে ওর বাহু ধরে বিছানায় বসিয়ে পাশাপাশি বসে বলতে লাগলো, তোমাকে আমি আগেই বলেছিলাম তানিশা, বাড়িতে প্রথম দেখাতে তোমাকে আমার ভালো লেগে গিয়েছিল, প্রেমে পড়ে গিয়েছিলাম তোমার। তাই তোমার প্রতি খবর আমি রেখেছি। যার সাথে তোমার বিয়ে প্রথম ঠিক হয়েছিল সে ছিল একজন মির্কি রোগীর, যেটা তোমাদের কাছ থেকে লুকিয়েছিল তারা। যেদিন রাতে সে মারা যায় সেদিন রাতে হঠাৎ তার মুরকি রোগ থেকে খিঁচকুনি শুরু হয়, আর পাশে কেউ না থাকায় সেটা থেকে নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা যায় সে। আর দ্বিতীয়, যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল সে অন্য একটি মেয়েকে ভালোবাসতো। মেয়েটি ছিল ভীষণ বড়লোক ঘরের মেয়ে, যার কারণে তাকে অপহরণ করে ফিরিয়ে দিয়েছিল। সেই জিদ করে তোমাকে বিয়ে করতে চাইলেও বিয়ের রাতে উপলব্ধি করে যাকে সে ভালোবাসতো তাকে ছাড়া বাঁচতে পারবে না, তাই নিজের ইচ্ছায় সুসাইড করে মারা যায় সে। এতে তোমার কোনো দোষ নেই বা কোনো জিনও তাদের মেরে ফেলেনি। আমার কথা বিশ্বাস না হলে তুমি খোঁজ নিয়ে দেখতে পারো। ইদ্রিসের কথা শুনে তানিশা মাথা যেন ঘুরতে শুরু করলো। তাহলে কি তার ভাবনা ভুল ছিল? ওই ছেলে দুটা কি তার জন্য মারা যায়নি? জিন কি তবে তাদের মারেনি? কিন্তু জিন মিথ্যা কেন বলবে তার কাছে? এইসব নানান রকম ভাবনায় যেন মাথা ফেটে যাচ্ছে তানিশার। সে কিছুক্ষণ নিজের মাথা চেপে ধরে রেখে কিছু একটা ভাবলো। তারপর উঠে দাঁড়িয়ে ইদ্রিসের মুখোমুখি হয়ে বলল, আপনার কথা যদি সত্যি হয়ে থাকে, ওই জিন যদি ওনাদের না মেরে থাকে, তাহলে আমার সাথে যেগুলো ঘটতে চলেছে সেগুলো কি ইদ্রিস? ওই জিন যে প্রতিনিয়ত আমাকে ভয় দেখিয়ে দেখিয়ে শেষ করে ফেলছে, সেগুলো কি মিথ্যা? আপনি কেন আমার কথা বিশ্বাস করছেন না? একটা জিন আছে যে আমার জীবনটা অতৃশ্য করে তুলেছে। এবার তানিশার কথায় ভীষণ রকম বিরক্ত হল ইদ্রিস। নিজের মাথা চেপে ধরে রাগী গলায় বলল, উফ, তোমার সাথে এই ফালতু ব্যাপারে তর্ক করাটাই ভুল হয়েছে আমার তানিশা। আচ্ছা ঠিক আছে, একটা জিন আছে যে তোমাকে ভয় দেখাচ্ছে, হয়েছে এবার আমাকে ঘুমাতে দাও, সরো সামনে থেকে। কোথায় ভেবেছিলাম আজ আমাদের বাসর রাত, কত স্বপ্ন ছিল এই রাতটাকে ঘিরে, কিন্তু তুমি আমার সেই মুডটাই
নষ্ট করে দিলে। তুমি থাকো তোমার জিনকে নিয়ে, আমাকে ঘুমাতে দাও। কথাটা বলেই রাগী ভাব দেখিয়ে বিছানার একপাশে গিয়ে অন্য দিক ঘুরে শুয়ে পড়ল ইদ্রিস। তানিশা একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। এই মুহূর্তে ভীষণ কান্না পাচ্ছে তার। কেন ইদ্রিস তার কথা বিশ্বাস করতে চাইছে না? কেন বুঝতে চাইছে না সত্যি একটা জিন আছে যে তাকে ভয় দেখিয়ে শেষ করে ফেলছে ভিতর ভিতর। কিছুক্ষণ সেখানে চুপ করে দাঁড়িয়ে থেকে চোখের জল বিসর্জন দিল তানিশা। তারপর লাকেশ থেকে একটি সালোয়ার কামিজ বের করে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করতে। একটু পর চেঞ্জ করে ফিরে এসে বিছানার একপাশে শুয়ে পড়ল, কিন্তু ঘুম আর তার চোখে দেখা দিল না। সে ভাবতে লাগলো গত 2 বছর ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে। ভাবতে ভাবতে একসময় ঘুমের রাজ্যে তলিয়ে গেল সে। শেষ রাতের দিকে হঠাৎ কোনো কিছুর গোংরানির শব্দে ঘুম ভেঙে গেল তানিশার। সে চোখ মেলে তাকিয়ে বোঝার চেষ্টা করলো শব্দটা কোথায় থেকে আসছে। একটু পরে খেয়াল করলো তার পাশ থেকে শব্দটা আসছে। সে দ্রুত সেদিকে তাকিয়ে দেখলো ইদ্রিস হাত পা সব কিছুই বাঁকা হয়ে গেছে, চোখ উল্টো হয়ে আছে, মুখ এবং নাক দিয়ে অনগত তাজা রক্ত পড়ছে। এমন অবস্থা দেখে যেন ভয় শিউরে ওঠে তানিশা। লাফিয়ে উঠে ইদ্রিসকে বুকে জড়ে নিয়ে চিৎকার করতে লাগলো, সাহায্য চাইতে লাগলো। কিন্তু বাসার মধ্যে ওরা 2 জন ছাড়া অন্য কেউ না থাকায় কেউ সাহায্যের জন্য এগিয়ে আসলো না। চিৎকার করতে করতে গলা শুকিয়ে গেল তার, কিন্তু কারোর দেখা পেল না। তখনই তার চোখ গেল ওয়াশরুমের দরজার ভিতর। সেখানে ইদ্রিস দাঁড়িয়ে আছে, তার মুখে বিভ্রস হাসি, চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে। কি ভয়ঙ্কর সে চাহনি! ভয়ে আটকে উঠল তানিশা। সে দ্রুত নিজের কোলের মাঝে ফিরে তাকালো, দেখলো ইদ্রিস অজ্ঞান হয়ে কোলের মাঝে পড়ে আছে। তানিশার মাথায় চিন্তা এলো, এটা যদি ইদ্রিস হয় তাহলে ওটা কে? সে আবার ওইদিকে ফিরে তাকালো, দেখলো ওয়াশরুমের দরজায় কেউ নেই। হাতের বাঁ দিক থেকে গোঙনের শব্দ পেতেই সেদিকে ফিরে তাকালো তানিশা, দেখলো তার কাছেই বসে আছে ইদ্রিস। অসম্ভব হিংস্র দেখতে লাগছে তাকে। তানিশার বুঝতে বাকি রইল না এটা ইদ্রিসের রূপে সেই জিন। ভয় চিৎকার দিয়ে সেখান থেকে সরে যেতে নিল তানিশা, কিন্তু তার আগেই ওই ইদ্রিস রূপে জিন তার চুল ধরে টেনে বিছানায় শুয়ে দিল। তারপর ইদ্রিসের অজ্ঞান অবস্থায় পড়ে থাকা শরীরটা লাথি মেরে বিছানা থেকে ফেলে দিয়ে তানিশার উপর ঝাঁপিয়ে পড়ল, তাকে বস্তুহীন করার জন্য উঠে পড়ে লাগলো। তানিশা নিজের সর্বোচ্চ চোখের সামনে শেষ হতে যেতে দেখে ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করে কান্না করতে লাগলো, কিন্তু তার মুখ দিয়ে কোনো রকম শব্দ বের হচ্ছে না। বুকের উপর যেন 80 মণ পাথর ভর করে আছে। এই মুহূর্তে যেন মৃত্যু হলে ভালো হতো। এবার তানিশা নিজের পেটের উপর সাতলা সাতলা ও আঠালো কিছু অনুভব করলো। সে দ্রুত চোখ মেলে তাকিয়ে দেখলো তার পাশেই বিশাল বড় একটি কালো কুচকুচে সাপ ফনা পেতে বসে রয়েছে, আর তার মুখ থেকে টপ টপ করে পড়া লালা তানিশার উন্মুক্ত পেটের উপর পড়ছে, যেগুলো আঠালো এবং সাতলা সাতলা হয়ে আছে। ব্যাপারটা খেয়াল হতেই ঘেন্নায় শরীর গলিয়ে উঠল তানিশার, সেই সাথে ভয়ে আতঙ্কে একাকার অবস্থা। সে সেখান থেকে পালিয়ে যেতে চাইলে সাপটা তাকে পেঁচিয়ে ধরল, নিজের বিশাল জিহ্বা বের করে তানিশার গাল ও পেটে চাটতে শুরু করলো। এমন অবস্থায় যেন দম বন্ধ হয়ে আসছে তানিশার। সে এবার মরণ চিৎকার করতে লাগলো। হঠাৎ কারো ধাক্কা চেতনায় ফিরে পায় তানিশা। চোখ মেলে তাকিয়ে দেখে ইদ্রিস বসে আছে তার পাশে, আর তাকে ধাক্কা দিতে দিতে বারবার ডেকে চলছে। কি হয়েছে জিজ্ঞাসা করছে। তানিশা ঘেমে একাকার অবস্থা, ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে আছে তার মানে এতক্ষণ সে এইসব কিছুই স্বপ্ন দেখছিল। সে লাফিয়ে উঠে বসে ইদ্রিসকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে শুরু করে। এই মুহূর্তে কথা বলার মতো অবস্থায় নেই যেন সে। ওর কি হয়েছে কিছুই বুঝতে পারছে না ইদ্রিস, কিন্তু মেয়েটাকে এইভাবে কান্না করতে দেখে আর কোনো প্রশ্ন করলো না সে। মাথায় হাত বুলিয়ে আলতো করে জড়িয়ে রাখলো বুকে। তখনই চারিদিক থেকে ফজরের আজান ভেসে আসে। বেশ কিছুটা সময় এইভাবেই পার হয়ে যায়। ইদ্রিস বুঝতে পারে এখন তানিশা অনেকটাই শান্ত হয়েছে। চারিদিকে আজানও শেষ। তানিশার মাথাটা নিজের বুক থেকে তুলে তার 2 গালে হাত রেখে শান্ত গলায় বলে, আমার সাথে ওয়াশরুমে চলো, ফ্রেশ হয়ে ওযু করে এসে নামাজ পড়বো। আজান হয়ে গেছে, নামাজের জন্য আর বেশিক্ষণ ওয়াক্ত থাকবে না। ইদ্রিসের কথা শুনে নিজেকে যতটা সম্ভব শান্ত করে নেয় তানিশা। মাথা নেড়ে সাই দিয়ে বিছানা ছেড়ে নিচে নেমে দাঁড়ায়।
তারপর ইদ্রিসের হাত ধরে গুটি গুটি পায়ে ওয়াশরুমের দরজার কাছে গিয়ে পৌঁছায়। হাত ছেড়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে অজু করে বাইরে বেরিয়ে আসে। ইদ্রিসও গিয়ে অজু করে আসে। দুজনে একসাথেই নামাজ আদায় করে নেয়। নামাজ শেষে তানিশাকে সাথে নিয়ে বিছানায় এসে বসে ইদ্রিস। ওর ডান হাতটা নিজের দুই হাতের মুঠোয় নিয়ে ততটা আলতো করে হাত বুলাতে বুলাতে শান্ত গলায় জিজ্ঞাসা করে, এইভাবে চিৎকার করে কান্না করছিলে কেন? ঘুমের মাঝে কি এমন দেখেছো স্বপ্নে? ইদ্রিসের প্রশ্নে আবারও স্বপ্নের কথা মনে পড়ে যায় তানিশার। ভয়ে কেঁপে ওঠে ওর শরীর। সে অসহায় দৃষ্টিতে তার দিকে ফিরে তাকায়। চোখ নিচে নামিয়ে নিয়ে ধীর গলায় বলে, আপনাকে বলে কোনো লাভ নেই, আপনি তো আমার কোনো কথায় বিশ্বাস করবেন না। ওর কথা শুনে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল ইদ্রিস। তারপর ওর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তানিশা, আমি তোমায় বিশ্বাস করি না এমনটা নয়, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু তুমি যে কথাগুলো বলছো তার কোনো ভ্যালু খুঁজে পাই না। সেই জন্যই বলছি তোমার কথা আমার বিশ্বাস হয় না। তবে হ্যাঁ, তুমি যদি আমাকে এর কোনো প্রমাণ দিতে পারো যে তোমার কথা সত্যি, তাহলে আমি অবশ্যই সেটা মেনে নেব। কিন্তু এখন প্লিজ আর এই বিষয়টা তুমি কোনো রকম আলোচনা করো না। আমি চাই না গতকাল রাতের মতো এখনকার সময়টুকু নষ্ট হোক। কাল আমাদের বাসরাত ছিল, যেটা খামাখাই নষ্ট করেছি আমরা, কিন্তু এই সময়টাকে নষ্ট করতে চাই না। কথাগুলো বলেই তানিশাকে আর কিছু বলার সুযোগ দেয় না ইদ্রিস। ওকে নিজের বুকে আঁকড়ে পিষ্টে জড়িয়ে নেয়। কিন্তু ওর স্পষ্টগুলো কেন জানি না অসহ্য লাগছে তানিশার কাছে। সে নিজে থেকে এক প্রকার ধাক্কা দিয়ে ইদ্রিসকে দূরে সরে দিয়ে সে দূরে সরে যায়। কিন্তু ওর স্পষ্টগুলো কেন জানি না অসহ্য লাগছে তানিশার কাছে। সে নিজের থেকে এক প্রকার ধাক্কা দিয়ে ইদ্রিসকে দূরে সরিয়ে দিয়ে সেখান থেকে দূরে সরে যায়। তারপর নিচের দিকে তাকিয়ে গভীর গলায় বলে ওঠে, প্লিজ ইদ্রিস, আমার একটু সময় দরকার। কথাটা বলে সেখান থেকে উঠে রুম থেকে বেরিয়ে যায় তানিশা। ওর এমন আচরণে মন খুপড়ে হয় ইদ্রিসের, কিন্তু সে কিছু না বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সেখানেই বসে রয়। সকাল 9:05। জানলা দিয়ে তীব্র রোদ চোখে এসে লাগায় ঘুম ভেঙে যায় তানিশার। ভোরে ইদ্রিসের কাছ থেকে চলে এসে ডাইনিং রুমে সোফায় শুয়ে ঘুমিয়ে পড়ছিল সে। ঘুম থেকে উঠে বসে চারিদিকে তাকিয়ে দেখে অনেক বেলা হয়ে গেছে। এবার ভীষণ লজ্জা লাগে তার। বিয়ের প্রথম দিন এইভাবে ঘুমানোর মোটেও উচিত হয়নি। যদিও বাড়িতে এমন কেউ নেই যে তাকে কথা শোনাবে, তবুও নিজের কাছে খারাপ লাগছে। ভোরের কথা মনে পড়তেই ভীষণ রকম অস্তিত্বে লাগতে থাকে তার। সে কিছুতেই ভেবে উঠতে পারছে না সে কিভাবে ইদ্রিসের কাছ থেকে ওভাবে চলে আসতে পারলো। ইদ্রিস হয়তো রাগ করেছে ওর উপর, আর রাগ করাটাই স্বাভাবিক। সে দ্রুত রুমে চলে যায়, কিন্তু রুমে কেউ নেই। পুরো বাড়ি খুঁজেও ইদ্রিসকে কোথাও পায় না তানিশা। শেষে খুঁজতে খুঁজতে ছাদের উপর চলে যায়। ছাদের উপর পৌঁছায় ভীষণ রকম অবাক হয়ে যায় সে, কারণ পুরোটা ছাদ জুড়ে নানা রকম ফুল গাছ লাগানো, আর ফুলগুলো কেমন যেন অদ্ভুত ধরনের। এমন বড় বড় ফুল এর আগে দেখছে বলে তানিশার মনে হয় না। আর তার চাইতে অবাক করা বিষয় হলো, ফুল গাছগুলো ফুলের তুলনায় অনেক ছোট্ট ছোট্ট, তবুও গাছে এত পরিমাণ ফুল ধরেছে যে গাছগুলো উপরে পড়ে যাওয়ার কথা, অথচ গাছগুলোর ঠিক মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ফুলগুলো সুন্দর বাতাসের তালে তালে দোল খাচ্ছে। তানিশার মুখে হাসি নিয়ে ফুলগুলোর কাছে এগিয়ে যায়। প্রত্যেকটা ফুল স্পর্শ করে দেখে আর মুখে হাসি ফুটে ওঠে তার। পুরো ছাদটা যেন ফুলের সুবাসে একদম মই মই করছে। হঠাৎ পেটের গরম হাতের স্পষ্ট অনুভব করলো তানিশা। তার আর বুঝতে বাকি রয় না হাতটা কার। সে মুচকে হেসে চোখ বন্ধ করে নেয় আবেশে। তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, ইদ্রিস, আমাকে রেখে আমার ফুলগুলোকে ভালোবাসা হচ্ছে, এরা কিন্তু ঠিক নয় বউ। ইদ্রিসের কথায় ভীষণ লজ্জা পেয়ে যায় তানিশা। সে লজ্জা ভাঙা মুখ করে ওর দিকে ঘুরে দাঁড়ায়, মাথা নিচু করে শান্ত গলায় বলে, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আপনি জানেন আমি আপনাকে সেই কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। ওর কথায় মুচকি হাসে ইদ্রিস। দু হাতে ওর মুখটা উঁচু করে ধরে কপালে চুমু এঁকে দিয়ে বলে, আমি এতক্ষণ রান্নাঘরে ছিলাম ম্যাডাম। আপনি পুরো বাসা খুঁজলেও হয়তো রান্নাঘরটা খোঁজ করেননি। আপনি এই বাড়িতে নতুন বউ। সকালবেলা নাস্তা না খেয়ে থাকলে কেমন দেখায় বলুন তো? তাই আপনার জন্য নিজ হাতে নাস্তা বানাচ্ছিলাম। ওর কথায়
চোখ বড় বড় করে তাকালো তানিশা। লজ্জায় তার মাটির ভিতরে ঢুকে যেতে মন চাইছে। সে বিব্রত গলায় বলে উঠল, কি বলছেন এইসব ইদ্দিস? আপনি এতক্ষণ রান্নাঘরে আমার জন্য রান্না করছিলেন, কিন্তু আপনি আমাকে ডাকলেন না কেন? আমি রান্না করে দিতাম। সেটা তো হবে না। আজ তো তোমার এই বাড়িতে প্রথম দিন, তাই আজ আমি তোমার জন্য রান্না করে খাওয়াবো। এরপর থেকে তো এই কাজটা তোমাকেই করতে হবে। এবার চলো কথা না বাড়িয়ে দুজন একসাথে খেয়ে নিই। বড্ড খিদা পেয়েছে আমার। কত বেলা হয়ে গেছে দেখেছো একবার? কথাটা বলে ওকে আচমকে কোলে তুলে নিল ইদ্দিস। আচমকে কোলে তুলে নেওয়ায় ভয়ে চোখ বন্ধ করে ফেললো তানিশা। একটু পর চোখ খুলে লজ্জামাখা গলায় বলল, কি করছেন কি ইদ্দিস? পড়ে যাব তো। তোমার মতো 50 জনকে কোলে তুলে নিলেও হাত ফসকে পড়ে যাবে না, বুঝলে? তাই নিশ্চিন্তে থাকো, তোমার স্বামীর শরীরে যথেষ্ট শক্তি আছে। ওর কথায় চোখ নামিয়ে নিল তানিশা। দুই হাত দিয়ে গলা জড়িয়ে বুকের সাথে লেপ্টে রইল সে। ওকে কোলে করে নিয়ে এসে সোজা ডাইনিং টেবিলের পাশে চেয়ারে উপর বসিয়ে দিল ইদ্দিস। তানিশার টেবিলের উপর চোখ পড়তেই যেন অবাকের শীর্ষে পৌঁছে গেল। পুরো টেবিলে সাজানো গোছানো নানা রকম খাবার, যেগুলো থেকে অসম্ভব সুন্দর ঘ্রাণ ছড়িয়ে পড়ছে চারিদিকে। এতগুলো খাবার একসঙ্গে জেনেও তানিশা কখনোই দেখেনি। সে অবাক হয়ে বড় বড় চোখ করে তাকিয়ে উত্তেজিত হয়ে বলে উঠল, এত খাবার কোথায় থেকে এলো ইদ্দিস? এগুলো সব আপনি রান্না করেছেন? এতটুকু সময়ের মাঝে এতগুলো খাবার কিভাবে রান্না করলেন আপনি? এতগুলো প্রশ্ন একসাথে করে ফেললো। এবার কোনটা থেকে কোনটার উত্তর দেবে বলো তো? অতএব কোনো প্রশ্নের উত্তর দেব না। এবার চুপ করে খাওয়া শুরু করো, সময় নষ্ট করো না। কথাটি বলেই তানিশার পাশে বসে পড়ল ইদ্দিস। তারপর একটি প্লেট নিয়ে খাবার বেড়ে তানিশার সামনে এক লোকমা খাবার ধরে বলল, নাও, হা করো। তানিশা আর কথা না বাড়িয়ে বাধ্য মেয়ের মতো হা করলো। খাবারটা মুখে নিতে চিবিয়ে চোখ বড় বড় করে ওর দিকে তাকালো। খাবারটা গিলে উত্তেজিত হয়ে বলে উঠল, মাশাআল্লাহ, এত স্বাদের খাবার আমি এর আগে কখনো খাইনি। এটা আপনি কি করে রান্না করলেন ইদ্দিস? দেখতে তো পুরো ভাতের মতো, কিন্তু স্বাদ ভাতের নয়। এটা তো প্রচণ্ড মিষ্টি খেতে, খুব অসাধারণ এর স্বাদ। একটা খেলেই এত প্রশংসা করলে বাকিগুলো কি হবে বলো তো? আগে সবগুলো খাবার একটু একটু করে খাও, তারপরে না হয় প্রশংসা করবে। কথাটা বলেই একের পর এক খাবার তানিশার মুখে পুরে দিতে লাগলো ইদ্দিস। আর তানিশা যত খাচ্ছে ততই যেন অবাক হয়ে যাচ্ছে। খাবারের স্বাদে যেন বিমতি হয়ে যায় সে। এতটা স্বাদের খাবার সে এর আগে কখনো খায়নি। খাওয়া শেষে পানি পান করে ইদ্দিসের দিকে বিব্রত চোখে তাকায় তানিশা। তারপর ভারী গলায় বলল, এত স্বাদের মিষ্টি জাতের খাবার এর আগে আমি কোথাও খাইনি, কারো কাছে এমন খাবারের কথাও শুনিনি। খাবারগুলো দেখতে যতটা না সুন্দর, তা যেতেও অনেক বেশি সুস্বাদু। এগুলো আপনি কিভাবে রান্না করলেন ইদ্দিস? ওর কথার উত্তরে কিছুক্ষণ চুপ করে বসে রইল ইদ্দিস। মনে মনে কিছু একটা ভাবলো গভীর হয়ে। তারপর দুটো কথা ঘুরিয়ে বলে উঠল, তুমি তো খুব স্বার্থপর বউ। নিজেই একা একা পেট ভরে খেয়ে এখন একের পর এক আমাকে প্রশ্ন করেই যাচ্ছ। কোথায় আমাকে একটু খেতে বলবে, নিজ হাতে খাইয়ে দেবে, তা না। এইটুকু বলে গোমরা মুখে অন্যদিকে ঘুরে বসে রইল ইদ্দিস। তানিশা বেশ লজ্জা পেয়ে গেল ওর কথায়। সত্যিই তো লোকটা এত কষ্ট করে সকাল থেকে তার জন্য রান্না করলো, নিজের হাতে তাকে খাইয়ে দিল, আর সে কিনা একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে, একবারও তাকে খাওয়ার কথা বলছে না। এবার তানিশা লজ্জিত গলায় বলে উঠল, সরি ইদ্দিস, আমায় ক্ষমা করবেন। আসলে এত স্বাদের খাবার কখনো খাইনি তো, তাই এমন প্রশ্ন করে ফেলছি। 1 মিনিট, আমি আপনাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছি। কথাটা বলেই একটা প্লেটে খাবার বেড়ে নিয়ে ইদ্দিসের মুখের সামনে ধরল তানিশা। সেও মুচকি হাসি দিয়ে ওর খাবার খাওয়া শুরু করলো। বেলায় 11টা 10 মিনিট। তানিশাকে বাসা রেখে বাইরে কোথাও যাওয়ার জন্য বের হলো ইদ্দিস। যাওয়ার আগে তানিশাকে বলে যায়, সে আসা না পর্যন্ত যেন বাসা থেকে কোথাও বের না হয়, এমনকি ছাদে বা বাগানেও না যায়। তানিশা ও বাধ্য মেয়ের মতো তার কথায় রাজি হয়ে যায়। কোনো প্রশ্ন করারও প্রয়োজন মনে করলো না। ইদ্দিস চলে যাওয়ার পর তানিশা এত বড় বাড়িতে নিজেই ভীষণ একা একা ফিল করতে থাকে। সে কি করবে বুঝে পায় না। তাই ঠিক করে সে পুরো বাসাটা একবার ঘুরে দেখবে। যেই ভাবা সেই কাজ।
তানিশা পুরো বাসাটা ঘুরে দেখার জন্য এক রুম থেকে ওই রুমে যেতে লাগলো। এইভাবে প্রত্যেকটা রুমে ঘুরতে থাকে সে। বাসাটার উপরতলা ও নিচতলা মিলে মোট 24টা রুম। প্রতি 2টো রুমের জন্য একটা করে অ্যাডজাস্ট বাথরুম। নিচের তলায় বড় একটি ডাইনিং রুম ও একটি ডাইনিং রুমও বড় একটি সাজানো গোছানো কিচেন। খুব সুন্দর করে পরিপাটি এবং সাজানো গোছানো বাসাটা দেখে মনে হয় না এত বড় বাসায় শুধু ইদ্দিস ছাড়া অন্য কেউ থাকে না। কেননা মানুষ না থাকলে বাসার সব কিছুই ধুলাভালো পড়ে যাওয়ার কথা, অথচ সব জায়গায় একদম চকচকে পরিবেশ পরিচ্ছন্ন, কোথাও এক চুল পরিমাপ ময়লাও নেই। তানিশার কাছে ব্যাপারটা ভীষণ ভালো লাগে। এমনিতেই পরিষ্কার পরিচ্ছন্নতা ভীষণ ভালোবাসে সে। তার উপর এমন সাজানো গোছানো পরিপাটি বাড়ি তাকে যেন মুগ্ধ করে তুলছে। পুরো বাসাটা ঘুরে ঘুরে দেখতে দেখতে উপরতলা একদম পশ্চিম পাশের কর্নারে একটি রুমের সামনে গিয়ে থমকে দাঁড়ালো তানিশা। রুমটা অন্য সব রুমের চাইতেও আলাদা। রুমের দরজায় মস্ত বড় তালা লাগানো, আর রুমটা চারিপাশে কেমন ধুলো ময়লা পড়ে গেছে। দেখে মনে হয় এই দিকটায় কেউ আসে না, তাই পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয় না। কেমন মাকড়সার জাল ছড়িয়ে ছিটিয়ে আছে রুমের বাইরে দিয়ে। তানিশা বেশ অবাক হয়ে পুরো বাড়িটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, অথচ এই জায়গাটা এমন কেন, এই প্রশ্নে বাসা বাঁধে তানিশার মনে। সে মনে মনে ঠিক করে সেই জায়গাটা পরিষ্কার করবে। কেউ হয়তো এই দিকটা আসে না বলে পরিষ্কার করেনি, তাই পুরো বাসাটার চাইতেও এই রুমটা একদমই আলাদা লাগছে। রুমটা যেন বাসাটার সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে। তানিশা আর দেরি না করে নিচতলায় চলে আসে। একটি ঝাড়ু এবং পরিষ্কার করার জন্য যাবতীয় জিনিস নিয়ে আবার উপরতলায় ফিরে যায়। সে রুমের সামনে পৌঁছায় মাকড়সার জালগুলো পরিষ্কার করতে থাকে। হঠাৎ তানিশার খেয়াল করে তার শরীরটা কেমন ভারী হয়ে আসছে। যে হাত দিয়ে চারিদিকে পরিষ্কার করছে সেই হাতটা যেন ধীরে ধীরে অবশ হয়ে যাচ্ছে। পরিষ্কার করার মতো শক্তি পাচ্ছে না সে। শরীরে ভীষণ ক্লান্ত অনুভব করছে, তবুও সে হার মানে না। এবার সে এগিয়ে যায় রুমের দরজার কাছে। যখনই তালাটা স্পষ্ট করতে যাবে তখনই পিছন থেকে তাকে চিৎকার করে ডেকে ওঠে ইদ্দিস। ওর চিৎকারে যেন কেঁপে ওঠে তানিশা। হাত থেকে ঝাড়ুটা নিচে পড়ে যায় তার। ইদ্দিস দ্রুত তার কাছে এগিয়ে এসে ধমকের সুরে বলে, এইসব কি করছো তানিশা? তোমাকে আমি বলছি না নিজের রুমে থাকতে, এখানে কেন এসেছো? আর এইসব কাজ তোমাকে কে করতে বলেছে? খবরদার আর এই রুমের কাছে কখনোই আসবে না। কথাটা বলেই তানিশাকে কিছু বলার সুযোগ না দিয়ে ওর হাত ধরে দ্রুত সেখান থেকে নিয়ে যায় ইদ্দিস। তানিশা কিছু বলবে সেই সুযোগটাও পাচ্ছে না। তবে সেখান থেকে চলে যাওয়ার আগে এই রুমের ভিতর থেকে সে একটা গোংরানির শব্দ শুনতে পায়। সোজা নিজের রুমে নিয়ে এসে তানিশার হাত ছেড়ে দেয় ইদ্দিস। এমনভাবে ওর হাতটা এতক্ষণ ধরেছিল যে ধরে থাকার জায়গাটা লাল হয়ে গেছে। তানিশা নিজের হাতটা ধরে সেখানে আলতোভাবে হাত বোলাতে বোলাতে ইদ্দিসের দিকে তাকিয়ে ভুরু কুঁচকে প্রশ্ন করলো, হঠাৎ আপনার কি হলো ইদ্দিস? আমাকে ওইখান থেকে এইভাবে নিয়ে আসলেন কেন? কি আছে ওই রুমে যে আমাকে এইভাবে সরিয়ে আনলেন? ওর কথার কোনো উত্তর দিল না ইদ্দিস। সে তানিশার সামনে থেকে সরে গিয়ে জানলার পাশে দাঁড়িয়ে বাইরে আকাশের দিকে তাকিয়ে রইল। তানিশা বেশ অবাক হলো তার এমন ব্যবহারে, কিছুই বুঝতে পারল না। সে দ্রুত ওর কাছে এগিয়ে গিয়ে প্রশ্ন করলো, কি হলো ইদ্দিস? আপনি আমার কথার উত্তর দিচ্ছেন না কেন? কি আছে ওই রুমে যে আমাকে ওখান থেকে এইভাবে নিয়ে আসলেন? ওর কথার উত্তরে একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল ইদ্দিস। তারপর ওর দিকে ঘুরে দাঁড়িয়ে গভীর গলায় বলে উঠল, দেখো তানিশা, তুমি এই বাড়ির বউ। পুরো বাসায় ইচ্ছামতো ঘুরে বেড়ানোর অধিকার আছে তোমার। তবে তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, তুমি উপরতলায় ওই রুমটার কাছে কখনোই যাবে না, ভুলেও না। বিশেষ করে আগামী 3 দিনের মধ্যে ওইখানের আশেপাশেও যাবে না। আশা করি নিজের স্বামীর অনুরোধটুকু রাখবে। এর বেশি আর কোনো প্রশ্ন করো না প্লিজ। ইদ্দিসের এমন কথাই যেন কৌতূহলটা আরও বেশি বেড়ে গেল তানিশার। সেই সাথে এক আকাশ সন্ধ্যায় এসে বাসা বাঁধল তার মনে, কিন্তু সে কিছু প্রকাশ করলো না। তবে মনে মনে প্ল্যান করলো সে দেখেই ছাড়বে কি আছে ওই রুমে। কেনই বা ওই রুমের কাছে থেকে এইভাবে তাকে নিয়ে আসলো ইদ্দিস? কেনই বা ওইখানে যেতে নিষেধ করছে? তবে সন্দেহটা মনের মাঝেই রেখে দিল, পরে এই ব্যাপারে চেক করবে সে। সন্ধ্যার দিকে তানিশাকে নিয়ে ওর বাবার বাড়ি চলে আসে ইদ্দিস। তানিশার যেন এখনও ইদ্দিসকে ছাড়া অন্য কারো কথা মাথায় আনতে পারছে না। সারাক্ষণ ওর সাথে লেপ্টে রয়েছে, কিন্তু ইদ্দিস অজানা কোনো কারণে
ওর থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে চলেছে। এটা তানিশার কাছে ভীষণ বিরক্তকর লাগছে। তানিশাকে নিয়ে ওর বাবার বাড়ি আসার সময় প্রায় 20 কেজি মতন মিষ্টি নিয়ে এসেছে ইদ্দিস। মিষ্টিগুলো অনেক বড় বড় সাইজ এবং অনেক সুস্বাদু তার স্বাদ। তানিশা ওকে নিয়ে রুমে গিয়ে ওর দিকে ভুরু কুঁচকে তাকে জিজ্ঞাসা করে, আপনি এত মিষ্টি কখন কিনলেন ইদ্দিস? আমি তো আপনাকে মিষ্টি কিনতে দেখিনি, আর এমন মিষ্টি এখানে কোথাও আছে বলে আমার জানা ছিল না। মিষ্টিগুলো এত সুস্বাদু যে বলার বাইরে। ওর কথার উত্তরে ইদ্দিস কিছুটা অস্তিত্ব পড়ে গেল। নিজেকে সামলে নিয়ে দ্রুত বলে উঠল, আসলে কি বলো তো তানিশা, প্রথমবারের মতো শ্বশুর বাড়ি এসেছি বউকে সাথে নিয়ে। খালি হাতে আসলে কি চলে? তাই পুরো শহর ঘুরে ঘুরে সবচেয়ে সেরা মিষ্টিগুলোই নিয়ে এসেছি। আর মিষ্টি না নিয়ে আসলে তো আবার পরে তুমি আমাকে খোঁটা দিতে যে প্রথমবার শ্বশুর বাড়ি এসেছি খালি হাতে বা পচা মিষ্টি নিয়ে। তাই তো এতটা কষ্ট করে মিষ্টিগুলো খুঁজে আনতে হলো, বুঝলে? ওর কথার উত্তরে মুচকি হাসলো তানিশা, আর কোনো প্রশ্ন করলো না। তারপর ওর পাশে এসে বসলো। ওর ডান হাতটাকে জড়িয়ে ধরে বলল, জানেন তো ইদ্দিস, আমাদের বাসরাত আর আপনাকে নিয়ে আমার কত রকম স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্নটা পূরণ হলো না। তবে আমার মনে হচ্ছে আপনি ঠিক বলেছেন, ওই দিনটা সত্যিই আমার মনের ভুল ছিল। এতদিন হয়তো হেলোসেনো হয়েছে আমার, আসলে আমার সাথে কোনো জিন নাই। ওর কথার উত্তরে রহস্যময় একটা হাসি দিল ইদ্দিস। ওর দিকে তাকিয়ে ঠোঁটে রহস্যময় হাসি ফুটিয়ে বলল, যাক, তবে অবশেষে বুঝতে পেরেছো আমার কথা। তা বুঝেছি। আচ্ছা, আমরা ওই বাড়িতে যাব কবে? 3 দিন পর। ইদ্দিসের কথায় বড় বড় চোখ করে ওর দিকে তাকালো তানিশা। তারপর মুখ গোমরা করে বলে, 3 দিন পর কেন? চলুন না আমরা বাবাকে বলে এক্ষুনি চলে যাই। আমার এখানে ভালো লাগছে না, আপনার সাথে একা একা সময় কাটাতে ইচ্ছা করছে। চলুন আমরা বাসায় যাই। গতকাল না হয় বাসর একটা বিনা কারণে নষ্ট করেছি, আজকে আবার নতুন করে বাসর সাজাবো। চলুন না আমরা আবার বাসায় ফিরে যাই। ওর কথায় হঠাৎ ইদ্দিসের কী হলো, সে ওর হাত ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো। কিছুটা সামনে এগিয়ে গিয়ে জানলার বাইরে চোখ রেখে গভীর গলায় বলল, না, 3 দিনের আগে ওই বাসায় যাবে না, তুমি এখানেই থাকবে। কিন্তু কেন ইদ্দিস, কেন আমরা ওই বাসায় যাব না 3 দিনের আগে? আমার তো এখানে কেন জানি এক মুহূর্ত ভালো লাগছে না। ইচ্ছা করছে এখন ওই বাসায় ছুটে যায়। আমার এখানে ভালো লাগছে না ইদ্দিস, প্লিজ আমার এই রিকোয়েস্টটা রাখুন, বাসায় ফিরে চলুন। ওর কথায় হঠাৎ গর্জন করে উঠল ইদ্দিস। ওর থেকে 2 পা পিছিয়ে গিয়ে দাঁতে দাঁত চেপে কটমট করে বলে উঠল, এক কথা একবার বললে কানে যায় না তোমার? বলছি না 3 দিনের আগে তুমি ওই বাসায় যেতে পারবা না। ওর গর্জনে ভয়ে কেঁপে উঠল তানিশা। এক পা পিছিয়ে গিয়ে ভয়ে জড়সড়ো হয়ে ওর দিকে ফিরে তাকায়। এক মুহূর্তের জন্য তানিশার মনে হয় ইদ্দিসের চোখ দুটো লাল টকটক আগুনের মতো জ্বলছে। মুহূর্তে সেটা ভুল প্রমাণিত হয়, কারণ ইদ্দিসের চোখ দুটো আগের মতোই স্বাভাবিক আছে। তবে আর কিছু বলার মতো সাহস পাচ্ছে না ইদ্দিসকে। মনের মাঝে এক অজানা ভয় এসে গ্রাস করে নেয় তানিশার। সে মাথা নিচু করে সেখানেই দাঁড়িয়ে থাকে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর ইদ্দিস আচমকা প্রশ্ন করে ওঠে, তোমার পিরিয়ডের ডেট কবে তানিশা? ওর এমন প্রশ্নেই হাসকে খেয়ে যায় তানিশা। হঠাৎ এমন প্রশ্নের জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। কিছুটা ভেবে নিয়ে মাথা নিচু করে লজ্জামাখা গলায় বলে দেয়, এখনও দেরি আছে, প্রায় 10 দিন। কথাটা বলেই ইদ্দিসের দিকে ফিরে তাকায়। দেখে সে ভীষণ বিরক্ত বোধ করছে ওর উত্তর শুনে। এবার তানিশার কেন জানি একটা খটকা লাগলো মনে। তাই সে কৌতূহল চেপে রাখতে না পেরে প্রশ্ন করে উঠল, কিন্তু আমার পিরিয়ডের ব্যাপারে আপনি হঠাৎ কেন জিজ্ঞাসা করলেন ইদ্দিস? কেন আমি জিজ্ঞাসা করতে পারি না এটা? আমি তোমার স্বামী, আমি তোমার সব কিছুর ব্যাপারে জিজ্ঞাসা করার অধিকার রাখি, এটা তুমি ভুলে যেও না। এবার চলো তাড়াতাড়ি রাতের খাবার সেরে এসে ঘুমিয়ে পড়বে, অনেক রাত হয়ে যাচ্ছে। এই মাত্রই তো এশার আজান দিল, আপনি যান মসজিদে গিয়ে নামাজ পড়ে আসুন, তারপর দুজনে একসাথে বাবার সাথে রাতের খাবার খেয়ে নিব, আর আমিও এইদিকে নামাজটা পড়ে নেই। ওর কথার উত্তরে কিছুটা চুপ করে রইল ইদ্দিস। তারপরে বলে উঠল, ঠিক আছে আমি যাচ্ছি। কথাটা বলেই কেমন একটা বিরক্ত ভাব নিয়ে রুম থেকে বেরিয়ে গেল ইদ্দিস। ওর এমন আচরণে কিছুটা অবাক হলেও তেমন কিছু বলল না তানিশা।
অজু করে এসে নামাজ আদায় করে নিল সে। তারপর ইদ্রিস আসার আগেই খাবার রেডি করে ফেললো। এর মাঝে বাবার সাথে টুকটাক কথা বলার সময় কাটলো। তালহা শেখ যেন ইদ্রিসের প্রশংসায় পঞ্চমুগ্ধ। এতে তানশার ভীষণ ভালো লাগছে, কারণ ইদ্রিসকে সে ভীষণ ভালোবাসে। আর স্বামীর প্রশংসা শুনে যে কোনো মেয়ে খুশি হয়। তালহা শেখ বাসাতেই নামাজ পড়েছেন। তানিশা বাসায় একা বলে তিনি মসজিদে যাননি। তাই নামাজ শেষ হওয়ার সাথে সাথে তানিশার সাথে গল্প জুড়েছেন। ইদ্রিসও কিছু সময়ের মধ্যে বাসায় ফিরে এলো। তানিশা তাকে খাওয়ার জন্য ডাকলে সে টেবিলে বসে খাবারের দিকে চোখ বুলিয়ে বলে, তানিশা, আমাকে ঝাল কোনো কিছু দিও না, শুধু মিষ্টি জিনিসগুলো দাও। এখন ঝাল খেতে একদমই ইচ্ছা করছে না, গলা পোড়াচ্ছে। ওর কথার উত্তরে তানিশা বেশ কিছুটা অবাক হলো। সে যখনই কিছু বলতে যাবে তার আগে তালহা শেখ বলে উঠলেন, তানিশা মা, ইদ্রিস যা বলছে সেটাই করো, ওকে ঝাল কিছু দিও না, বেচারার মনে হয় গ্যাস হয়েছে। ইদ্রিস, আমার কাছে গ্যাসের ওষুধ আছে, আমি ওষুধটা নিয়ে আসছি, সে খেয়ে তারপর খাবার খাও, তাহলে কোনো সমস্যা হবে না। তালহা শেখ পুরো কথাটা বলা শেষ করার আগেই ইদ্রিস কিছুটা জোরে বলে উঠল, না না, আমার ওষুধ লাগবে না, আমি এমনি ঠিক আছি, শুধু মিষ্টি খাবার খেলেই হবে, অন্য কিছু খেতে ইচ্ছা করছে না। তানিশা, তুমি আমাকে মিষ্টি খাবারগুলো দাও। ওর কথার উত্তরে তানিশা বা তালহা শেখ কেউ আর কথা বাড়ালো না। ওকে মিষ্টি খাবারগুলো দিতেই গপাগপ খেয়ে ফেললো। সবাই খাওয়া দাওয়া শেষ হলে যে যার মতো রুমে এসে শুয়ে পড়লো। তানিশা রুমে এসে দেখলো ইদ্রিস আগে এসে বিছানায় শুয়ে থেকে এক নজরে জানালার বাইরের দিকে তাকিয়ে আছে। তানিয়া জানলার দিকে নজর ফেলে দেখে জানালাটা খোলা। বাইরের হালকা বাতাস জানালার পর্দাগুলোর মৃদুভাবে উড়ছে নাড়াচ্ছে। তানিশা জানলা লাগিয়ে দিতে চাইলে তাকে বাধা দিয়ে ইদ্রিস বলে, জানলা লাগিয়েও না, খোলা থাকুক, ঠান্ডা হাওয়ায় বেশ ভালোই লাগছে। তানিশার কথা বাড়ালো না, ইদ্রিসের পাশে এসে বসে পড়ল। তানিশা বসার সাথে সাথে ইদ্রিসের কি হলো সে দ্রুত সেখান থেকে উঠে নিচে নেমে দাঁড়ালো। তানিশা বেশ অবাক হয়ে বলল, কি হলো ইদ্রিস, আপনি এখান থেকে উঠে গেলেন যে? ইদ্রিস কিছুটা গলা ঝেড়ে নিয়ে গভীর গলায় বলল, তুমি ঘুমাও, আমি একটু টয়লেটে যাব। কথাটা বলে তানিশাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সে দ্রুত বাথরুমের মধ্যে ঢুকে পড়ল। তানিশা সেখানেই বসে থেকে ভ্যা ভ্যা করে বাথরুমের দিকে তাকিয়ে রইল। তার কেন জানি মনের মাঝে একটা অস্তিত্ব বোধ হচ্ছে, কেমন একটা শূন্য অনুভব করছে সে। কিছুক্ষণ বসে থাকতে থাকতে বিছানায় শুয়ে পড়ল। কিছু সময়ের মধ্যে ঘুমের রাজ্যে তলিয়ে গেল সে। ইদ্রিসের বাসার উপরতলার সেই পশ্চিম সাইডের রুমের সামনে দাঁড়িয়ে আছে তানিশা। তানিশার হাতে একটি মৃদু আলোর টর্চ লাইট, সেটা একটু জ্বলছে আর একটু নিভছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, গভীর রাত হয়ে এসেছে বোঝাই যাচ্ছে। চারিদিক থেকে শুধু ঝিঝি পোকার দূর দূরান্ত থেকে শিয়ালের ডাক ভেসে আসছে, এছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। কোথাও কোনো মানুষের চিহ্নটুকু নেই। কিছুক্ষণ পর পর চারিদিক থেকে অদ্ভুত কিছু আওয়াজ ভেসে আসছে, যেন কোনো কুকুর হাহাকার চিবাচ্ছে। আর তানিশার সামনে থাকা রুমের মধ্যে থেকে বারবার ভেসে আসছে গোংরানির শব্দ। চারিদিকে এত অদ্ভুত সব শব্দ শুনে মনের মাঝে এক অজানা ভয় বাসা বাঁধল তানিশার। অসম্ভব ভয় পেতে লাগলো সে। ভয়ে হাত দুটো থরথর করে কাঁপতে শুরু করলো। পিঠের শীতদারা বেয়ে শীতল স্রোত বেয়ে গেল। তবুও সে হাল ছাড়ার পাত্রী নয়। এত দূর যখন এসেছি তখন সে দেখেই ছাড়বে রুমের মাঝে কি আছে, তাতে যা হবার হবে। তবুও যে এত দূরে এসে হার মেনে নিলে হবে না। সে টর্চ লাইটের মৃদু আলোয় আশেপাশে কিছু খুঁজতে লাগলো, যেটা দিয়ে সে তালাটা ভাঙতে পারবে। কিন্তু এতক্ষণে খুঁজে এমন কিছু পেল না। শেষে যখন হাল ছেড়ে দেবে সেই মুহূর্তে তার চোখে পড়ল দরজার নিচের দিকে। সেখানে একটা রডের মাথা বেরিয়ে আসে। তানিশার মুখে মৃদু হাসি ফুটে উঠল। সে দ্রুত এগিয়ে গেল রডটার কাছে, সেটা ধরে একটা টান দিয়ে ভেতর থেকে বাইরে বের করে আনলো। দেখলো বেশ মোটা ও বড় সাইজের রড। সেটা হাতে নিয়ে এসে দরজার তালার উপর সজোরে একটা বাড়ি মারল সে। সাথে সাথে তালার 3টা টুকরো হয়ে নিচে পড়ে গেল। তানিশার যেন বিশ্বাসই হচ্ছে না যে সামান্য এক বাড়িতেই এই তালাটা ভেঙে যাওয়া সম্ভব হয়েছে, কারণ এমন মজবুত তালার উপর 1000টা বাড়ি দিলেও হয়তো ভাঙার কথা নয়। অথচ
মাত্র এক বাড়িতেই ভেঙে গেল। তানিশা নিজের মাথার ভাবনাগুলোকে আপাতত দূরে সরিয়ে রেখে তালাটার পাশে সরিয়ে রাখলো। তারপর দরজা হাত দিয়ে খোলার জন্য দরজা ধাক্কা দিতেই খুলে গেল দরজাটা। সাথে সাথে তানিশার হাতের লাইটটা বন্ধ হয়ে গেল। অন্ধকার ছেয়ে গেল চারিদিকে। শত চেষ্টা করেও আর লাইটটা জ্বালাতে পারল না সে। এতটা ঘুটঘুটে অন্ধকার যে নিজের হাতটাও দেখা যাচ্ছে না। তানিশা এবার ভয়ে শুকনো ঢোক গেলে। কেন জানি না অসম্ভব ভয় করতে শুরু করলো তার। বারবার মনে হচ্ছিল এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু তবু সে না ফিরে সামনের দিকে এক পা করে এগিয়ে যেতে লাগলো। রুমের ভিতর কয়েক পা এগিয়ে যেতে ঠাস করে দরজায় আপনা আপনি বন্ধ হয়ে গেল। সে এতটা ভয় পেয়ে গেল যে জোরে চিৎকার করে উঠল। চিৎকার করে কান্না করতে করতে বলতে লাগলো, কে আছেন এখানে? আমাকে এইভাবে ভয় দেখাচ্ছেন কেন? সামনে আসুন। কে আপনি? চারিদিক থেকে একটা ভয়ঙ্কর অট্টহাসির শব্দ আসতে লাগলো। মুহূর্তের মাঝে পুরো রুমটা ধোঁয়ায় ছেয়ে গেল। রুমের মাঝে মৃত্যু আলো ফুটে উঠল, যার কারণে ধোঁয়াগুলো স্পষ্ট দেখা যেতে লাগলো। তানিশা এবার পেছাতে পেছাতে একদম দেওয়ালের সাথে মিশে গেল। দরজা খোলার শত চেষ্টা করেও দরজা খুলতে পারল না সে। ধীরে ধীরে ধোঁয়াগুলো একাকিত্ব হয়ে একটি ভয়ঙ্কর কুৎসিতে সৃষ্টি হলো, যার মধ্যে থেকে অট্টহাসির শব্দ আসতে লাগলো। তানিশা দ্রুত ভয়ে চোখ বন্ধ করে নিল। মুহূর্তের মধ্যে তার মনে হতে লাগলো সে যেন হাওয়ায় ভাসছে। সে আবারও চোখ মেলে তাকালো, দেখলো সে মাটি থেকে প্রায় 5 ফুট উপরে হাওয়ায় ভাসছে। আর তার ঠিক উপরে একটি ভয়ঙ্কর ছায়ামূর্তি, যার 2টি শিং এবং লম্বা কাঁটাযুক্ত লেজ আছে। তানিশার আর বুঝতে বাকি রইল না এটা সেই জিন। তানিশা কিছু বুঝে ওঠার আগেই জিনটা তার লম্বা লাল টুকটুকে জিহ্বা দিয়ে তানিশার গালে ও গলায় চাটতে শুরু করলো। তানিশার মনে হতে লাগলো তার গলা ও গালে কেউ যেন অ্যাসিড ঢেলে দিচ্ছে। এতটা জ্বালা হচ্ছে তার। যন্ত্রণা ও ভয় চিৎকার করার চেষ্টা করেও কোনো লাভ হলো না। তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। জিনটা এবার খুব বাজেভাবে তানিশার শরীরে ভিন্ন জায়গা হাত দিয়ে স্পর্শ করতে লাগলো। এক পর্যায়ে তাকে আকৃষ্ট পৃষ্ঠে জড়িয়ে ধরলো। জিনের শরীরের তীব্র আশিসের গন্ধেই তানিশার যেন দম বন্ধ হয়ে যাওয়া অবস্থা হলো, কিন্তু তার শরীর যেন প্যারানর্মাল হয়ে গেছে। সে চাইলেও কিছু করতে পারছে না। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়ে রইল। তখনও জিনটা তাকে জোরে ধরে আসে। হঠাৎ বাস পড়ার বিকট শব্দে ঘুম ভেঙে যায় তানিশার। সে ধরফরিয়ে উঠে বসে। রুমটা পুরো অন্ধকার। জানলা দিয়ে বাইরে ঝড়ো বাতাস আসছে রুমে। বাইরে ভীষণ রকম ঝড় হচ্ছে। একটু পরপর বিদ্যুৎ চমকে উঠছে। হয়তো কারেন্টও চলে গেছে, তাই রুমটা এত অন্ধকার আচ্ছন্ন। ভয়ে তানিশার শরীর ঘেমে একাকার অবস্থা। এতটা ভয়ঙ্কর স্বপ্ন এর আগে সে কখনোই দেখেনি। জিনটা কখনোই তাকে এতটা বাজেভাবে স্পষ্ট করতে পারেনি, সেটা স্বপ্ন হোক বা বাস্তবে। ভয়টা যেন এবার গভীরভাবে আশ্রে ধরেছে তানিশাকে। সে গুটিসুটি হয়ে খাটের উপরে এক কোণায় বসে থাকে। আশেপাশে তাকে ইদ্রিসকে খুঁজতে থাকে, কিন্তু ইদ্রিস রুমের মাঝে কোথাও নেই। হঠাৎ আবার একটা বাস পড়ার শব্দে কেঁপে ওঠে তানিশা। এবার সে কান্না করতে শুরু করে। তার আর সহ্য হচ্ছে না। স্বপ্নটা যেন ভীষণ গভীরভাবে ঘায়েল করেছে তার হৃদয়কে। কান্না করতে করতে চোখের পানি দিয়ে সেলোয়ার কামিজ ভিজে যাচ্ছে তার। এতটা ভয় পেয়েছে যে জানলা বন্ধ করতে যাবে সেই সাহসটাও পাচ্ছে না। এইদিকে বাইরে থেকে ঝড়ো বাতাস এসে পুরো রুমটা এলোমেলো করে দিচ্ছে। পানির ছিটে এসে বিছানায় ভিজে যাচ্ছে। সেই দিকে কোনো খেয়ালই নেই তানিশার। সে এক নাগারে বসে বসে কান্না করে যাচ্ছে। এইভাবে বেশ অনেকটা সময় কেটে যায়। বাইরে ঝড় বৃষ্টি ধীরে ধীরে কমে আসে। এখন শুধু হালকা বৃষ্টি হচ্ছে, আর কোনো ঝড় বাতাস নেই। তানিশা এখন আগের মতো করেই কান্না করে চলেছে। কাউকে যে ডাকবে সেই সাহসটুকু তার মাঝে অবশিষ্ট নেই। হঠাৎ রুমটা আলোকিত হয়ে যায়। কারেন্ট এসেছে, তাই লাইট জ্বেলে ওঠে। তানিশা এবার একটু সাহস ফিরে পায়। সে পুরো রুম চোখ বুলিয়ে দেখে ইদ্রিস কোথাও নেই, অথচ রুমটার ভিতর থেকে লাগানো। তানিশা এবার ইদ্রিসকে খোঁজার জন্য বিছানা থেকে নেমে দাঁড়ায়। তখনই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ইদ্রিস। তানিশাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভরুকুসকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তানিশা? তোমার চোখ এমন দেখাচ্ছে কেন? কান্না করছো কেন তুমি?
ওর কথার কোনো উত্তর দিতে পারে না তানিশা। সেবার ফুপিয়ে ফুপিয়ে কান্না করে ওঠে। দৌড়ে এসে ইদ্রিসকে বুকে জড়িয়ে ধরে হু হু করে কান্না শুরু করে। ইদ্রিসও কিছু বলে না, সেইভাবেই চুপচাপ দাঁড়িয়ে থাকে সে। তানিশাকে কোনোরকম সান্ত্বনা দেয় না। বেশ কিছুটা সময় এইভাবে কান্না করার পর ওর বুক থেকে মাথা তোলে তানিশা। তারপর কান্না করতে করতে হেসকে তুলে বলে, আপনি কোথায় ছিলেন ইদ্রিস? আর একটু হলেই জিনটা আমার মেরে ফেলতো। আমার একা রেখে কোথায় গিয়েছিলেন আপনি? ইদ্রিস কোনো উত্তর দেয় না। আচমকা ওকে কোলে তুলে নিয়ে খাটে চলে যায়। ওকে শুয়ে দিয়ে ওর পাশে নিজেও শুয়ে পড়ে। তারপর তানিশার হাত গলায় পেটে এবং গভীরভাবে স্পর্শ শুরু করে। তারপর ওর ঠোঁটের দিকে এগিয়ে যেতেই তানিশা ধমক দিয়ে সরে দিয়ে বলে ওঠে, আমি এখন কান্না করছি আর আপনি এসব কী করতে যাচ্ছেন ইদ্রিস? দেখতে পাচ্ছেন না আমি কতটা ভয় পেয়ে আছি? কোথায় আমার ভয় দূর করার চেষ্টা করবেন, তা না করে কেন জানি না হঠাৎ করে তানিশার অসম্ভব রাগ উঠে যায়। সে আর এক মুহূর্তে সেখানে না থেকে দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। ইদ্রিস তাকে ডেকেও না, কোনো কথাও বলে না, চুপচাপ সেখানেই বসে থাকে। তানিশা সোজা তার বাবার রুমে গিয়ে দরজায় কড়া নাড়ে। কিছুক্ষণ পর দরজা খুলে যেতেই বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না করতে শুরু করে। ওকে এইভাবে কান্না করতে দেখে ভীষণ উত্তেজিত হয়ে যান তালহা শেখ। মাথায় হাত বুলিয়ে উত্তেজিত গলায় বলেন, কি হয়েছে তানিশা? এভাবে কান্না করছো কেন তুমি? বলো আমায়, কি হয়েছে তোমার? তানিশা কোনো উত্তর দেয় না, ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। এইদিকে তালহা তাকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। এক পর্যায়ে তানিয়া নিজেকে শান্ত করে চোখ মুছে নিয়ে বাবার দিকে ফিরে তাকায়। তারপর স্বপ্ন জিনের বিষয় কিছুই বলবে তখন ইদ্রিস পিছন থেকে বলে ওঠে, তানিশা খারাপ স্বপ্ন দেখে ভয় পেয়েছে। আর তাছাড়া চারিদিকে এত বিদ্যুৎ চমকানোর শব্দ শুনেও ভয় পেয়েছে। আপনি চিন্তা করবেন না, গিয়ে ঘুমিয়ে পড়ুন, আমি ওকে রুমে নিয়ে যাচ্ছি। কথাটা বলেই তালা শেখকে কিছু বলার সুযোগ না দিয়ে তানিশার হাত ধরে এক প্রকার জোর করে সেখান থেকে রুমে নিয়ে আসে ইদ্রিস। তারপর দরজা লাগিয়ে দিয়ে ওর দিকে ঘুরে দাঁড়ায়। তানিশা কান্না না করলেও এখনও ফুয়াচ্ছে। সে তানিশার পাশে এগিয়ে গিয়ে দাঁড়ায়। ও দোগালে হাত রেখে মুখটা নিচের দিক থেকে উঁচু করে ধরে ঘোর লাগানো গলায় বলে, এভাবে কাঁদছো কেন তুমি? স্বপ্ন কি দেখে কখনো কেউ এভাবে কাঁদে? বাস্তবে তো আর কোনো কিছু হয়নি, যা হয়েছে স্বপ্নে হয়েছে। বাদ দাও ওইসব, আর কান্না করো না। কথাটা বলে বুকের মাঝে জড়িয়ে নেয় তানিশাকে। সে আর কোনো কথা না বলে চুপচাপ ওর বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নীরবে হয়ে যায়। এইভাবে কেটে যায় কিছুটা সময়। তানিশা খেয়াল করে ইদ্রিসকে খুব কাছে নিতে চাইছে, পিঠে গভীরভাবে স্পর্শ করে বিছানা থেকে নিয়ে যাচ্ছে। কেন জানি না স্পর্শগুলো ভীষণ রকম বিশ্রী লাগছে তানিশার কাছে। এই মুহূর্তে এমন কিছুর ইচ্ছা নেই তার, তাই নিজেকে ওর থেকে সরে নিয়ে বলে, প্লিজ ইদ্রিস, আমার মন মানসিকতা বোঝার চেষ্টা করুন। এই মুহূর্তে এইসবের মুড নেই আমার। যে কথাটা বলেই অন্যদিকে ঘুরে দাঁড়ায় সে। ইদ্রিস রাগিয়ে দুই হাতের মুঠো শক্ত করে ফেলে, দাঁতে কিরমির করে রাগী গলায় বলে, সমস্যা কি তোমার? আমি কাছে আসতে গেলে যত বাধা, তাই না? তোমার উপর আমার পুরো অধিকার আছে, চাইলে আমি জোর করে নিজের অধিকার ফলাতে পারি। তুমি কি চাও আমি তোমার সাথে জোর করি? তানিশার কথায় কোনো উত্তর দেয় না। রাগে গর্জন করতে করতে বিছানার এক পাশে গিয়ে শুয়ে পড়ে। ইদ্রিস সেখানে দাঁড়িয়ে দাঁত কিরমির করে থাকে। তারপর কিছু একটা ভেবে নিজেকে শান্ত করে রহস্যময় হাসি দেয়। চুপচাপ গিয়ে তানিশার পাশে শুয়ে পড়ে। পরের দিন সকালের নাস্তা শেষ করে তালহা শেখকে উদ্দেশ্য করে তানিয়া বলে, বাবা, আমরা একটু পরেই বাসায় ফিরে যাব। তোমার জন্য বেশি করে রান্না করে রেখেছি, তুমি শুধু গরম করে খেয়ে নিও। ওর কথায় তালহা শেখ ও ইদ্রিস দুজন অবাক হয়ে ওর দিকে ফিরে তাকায়। তারপর অবাক হয়ে বলে ওঠে, কিন্তু ইদ্রিস তো বলেছিল তোমরা এখানে 3 দিন থাকবে, তাহলে এখানে যাওয়ার কথা বলছো কেন মা? আসলে বাবা, ওই বাসায় আমার একটা কাজ আছে, আমরা না হয় 2 দিন পরে আবার আসবো, তখন কয়েকদিন থেকে যাব। ওর কথা শুনে ইদ্রিস কিছু বলবে তার আগে ইদ্রিসের হাত ধরে ওকে থামিয়ে দেয় তানিশা। বলে, আপনার সাথে আমার কিছু কথা আছে ইদ্রিস, একটু আমার সাথে আসুন। বাবা তুমি বসো, আমরা আসছি। কাউকে আর কিছু বলার সুযোগ না দে ইদ্রিসকে নিয়ে রুমে চলে যায় তানিশা। তারপর সে
কিছু জিজ্ঞাসা করার আগেই বলে ওঠে, দেখুন ইদ্রিস, আমি জানি মনের অজান্তে আপনার সাথে অনেক খারাপ আচরণ করে ফেলেছি, যেটা মোটেও উচিত হয়নি আমার। আসলে এই বাসায় থাকলে আমি নিজেকে আপনার জন্য প্রস্তুত করতে পারছি না। তাই আমি চাইছি আজকে আমরা ওই বাসায় ফিরে যাব, আর আজকেই আমাদের বাসরাত হবে। প্লিজ আপনি অমত করবেন না। ওর কথা শুনে খুশিটা গড়গড় হয়ে রাজি হয়ে যায় ইদ্রিস। প্রায় 1 ঘন্টা পর সকাল 10:30টার দিকে তালহা শেখের কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তারা। বাসায় পৌঁছে বোরকা খুলতেই ইদ্রিস এগিয়ে যায় তানিশার দিকে। তানিশা তাকে বাধা দিয়ে বলে, কি হচ্ছে কি ইদ্রিস, এইমাত্র তো বাসায় ফিরলাম, এখন তো এত উত্তেজিত হতে চলবে না, একটু ধৈর্য ধরুন না। আর দেখুন, ভুল করে আমি ফোনটা বাবার বাসায় ফেলে এসেছি, ব্যাগে তোলার কথা একটু মনে নেই। প্লিজ আমার ফোনটা এনে দিন, বাবার বাসায় যেতে আসতে তো মাত্র 1 ঘন্টা সময় লাগে, প্লিজ এনে দিন। ওর কথার উত্তরে গভীর রকম বিরক্ত বোধ করে ইদ্রিস, কিন্তু তবুও কিছু বলে না। মুখটাকে গভীর করে দ্রুত বেরিয়ে যায় তালহা শেখের বাসার উদ্দেশ্যে। ইদ্রিস বেরিয়ে যেতেই তানিশা দেরি না করে দ্রুত গিয়ে দরজা লাগিয়ে দেয়। তারপর এক প্রকার দৌড়ে চলে যায় উপরতলা পশ্চিম সাইডের সেই রুমটার কাছে। যেইভাবেই হোক আজকে এই রুম খুলতেই হবে। তার মন কেন জানি এই রুমের দিকে ভীষণ আকর্ষণ হচ্ছে। স্বপ্নে সে যা দেখুক না কেন, আপাতত সেই সবের কথা চিন্তা না করে রুমের তালা ভাঙার জন্য প্রস্তুতি নেয় সে। আশেপাশে অনেক খোঁজেও তালা ভাঙার উপযুক্ত কিছুই খুঁজে পায় না। তখনই তার চোখ যায় দরজার নিচে দিয়ে বের হয়ে থাকা সেই লোহাটার দিকে, যেটা সে স্বপ্নই দেখেছিল। এইবার কিছুটা ভয় কাজ করে তানিশার মনে। সে মনে মনে ভাবে স্বপ্নটা সত্যি হয়ে যাবে না তো, সে কোনো ভুল করছে না তো ইদ্রিসের বাড়ানোর অপেক্ষা করে। তবুও ভাবনাটাকে দূরে সরিয়ে রেখে হাতে তুলে নেয় রডটা। বিসমিল্লাহ বলে তালার উপর একটা বাড়ি দিতেই 3 টুকরো হয়ে যায়, নিচে পড়ে যায় তালাটা। তখনই আরেক দফায় ভয় এসে বাসা বাঁধে তানিশার মনে, কারণ স্বপ্নের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে ঘটনাগুলো। তাহলে কি ভেতরে ঘটনাগুলো মিলে যাবে? ভয়ে হাত পা কাঁপতে শুরু করে তার। তবুও সে পিছু হাঁটে না। বিসমিল্লাহ বলে দরজার ধাক্কা দিয়ে রুমে প্রবেশ করে। রুমটা ঘুটঘুটে অন্ধকার, কোনো কিছুই দেখা যাচ্ছে না। দিনের বেলায়ও রুমের মধ্যে এমন অন্ধকার দেখে ভয়ে শিউরে ওঠে তানিশা। মনে মনে ভাবে এখন থেকে বেরিয়ে চলে যাবে, আর ভেতরে থাকবে না। যদি সত্যি খারাপ কিছু হয়, কথাটা ভেবেই রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য দরজার দিকে পা বাড়ায় তানিশা। তখনই তার কানে ভেসে আসে, চলবে। পরবর্তী পার্ট খুব শীঘ্রই আপলোড হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।